মেশিনের পাশে। হ্যালো এভরিওয়ান, প্লিজ সবাই একটু থামস আপ করে দিবেন যে এটা আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো এবং শোনা যাচ্ছে কিনা। একটু থামস আপ করে দিবেন প্লিজ। শোনা যাচ্ছে কিনা একটু থামস আপ করে দিবেন। ওকে, আচ্ছা, প্লিজ একটু থামস আপ করে দিবেন যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু আমার পরিচয়টা দেই। আমি ডাক্তার নিতু সাহা, কাজ করছি ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সাথে। আজকে সবাই ইতিমধ্যেই জেনে থাকবেন যে আজকে লাইভের টপিকসটা হচ্ছে শ্বেত রোগ, যেটাকে আমরা মানে ধবল রোগ হিসাবে আমরা পরিচিত, এবং সোরিয়াসিস। এই দুইটি রোগের সম্পর্কে বলবো এবং তার আধুনিক চিকিৎসা, অর্থাৎ এই দুইটি রোগের চিকিৎসায় ফটোথেরাপি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে আমি শুরু করব শ্বেত রোগটা কি। শ্বেত রোগ হচ্ছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে কোথাও কোথাও একটি সাদা সাদা রঙের প্যাচ হয়, অর্থাৎ আমাদের চামড়ার কোথাও কোথাও হঠাৎ করে সাদা হয়ে যায় এবং তার একটা ইরেগুলার বর্ডার থাকে। এটাই হচ্ছে শ্বেত রোগ। এখন এই শ্বেত রোগটা দুই ধরনের হয়, একটা হলো সেগমেন্টাল আর একটা হলো নন সেগমেন্টাল। এই দুইটা কি? সেগমেন্টাল হচ্ছে যে আমাদের শরীরে পার্টিকুলার কোনো একটা অংশে সাদা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেগমেন্টাল। এই সেগমেন্টাল ভিটিলিগোটা একটু কম হয় নন সেগমেন্টালের তুলনায়। এখন নন সেগমেন্টাল বলতে কি বোঝাচ্ছি? নন সেগমেন্টাল হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে যে শরীরের পুরোটা অংশই সাদা, যেটাকে আমরা বলি জেনারেলাইজড ভিটিলিগো, অর্থাৎ জেনারেলাইজড শ্বেতি। এছাড়া অ্যাক্রোফেশিয়াল, অর্থাৎ তার হাতে পায়ে এবং ফেসে। অ্যাক্রো মানে হচ্ছে হাত এবং পায়ের ইনভলভমেন্ট হয়, এছাড়া তার ফেস মানে মুখে সেটি হয়। এই টাইপটাকে আমরা বলছি অ্যাক্রোফেশিয়াল। এছাড়া শুধুমাত্র মিউকাস মেমব্রেন, অর্থাৎ যেসব জায়গায় মানে ঠোঁটে অথবা চোখে, এইসব জায়গায় যেখানে মিউকাস মেমব্রেন থাকে, শুধু মিউকাস মেমব্রেনও ইনভলভ হতে পারে। তাহলে আমরা এটার টাইপটাকে যদি সামারি করি, যেটা দুই ধরনের হয়, একটা সেগমেন্টাল আর একটা নন সেগমেন্টাল। সেগমেন্টালটা যেটা, সরি একটু বিদ্যুৎ চলে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ওকে, চলে এসেছে। আশা করি সবাই আবার শুনতে পাচ্ছেন। আচ্ছা, যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু জানাবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে সেগমেন্টাল ভিটিলিগোটা খুব পার্টিকুলার কোনো 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 জায়গায় হয় শরীরের, হ্যাঁ, খুব কম জায়গায় হয় এবং যেটা খুব বেশি কমন না। আর নন সেগমেন্টালটাই হচ্ছে বেশি কমন, এবং নন সেগমেন্টালের অনেকগুলো ভ্যারাইটিস আছে, যেমন জেনারেলাইজড বা অ্যাক্রোফেশিয়াল অথবা মিউকোসাল। তো এটা গেল হচ্ছে সেটি কত ধরনের হতে পারে। এখনই কেন এই হঠাৎ করে এই আমাদের শরীরের কোনো কোনো জায়গায় আনইউজুয়াল সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ কারণটা কি? কারণ আসলে সেতি বা ভিটিলিগোর কারণটা খুব কমপ্লেক্স। এটা এক্স্যাক্ট কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, তবে কতগুলো হাইপোথিসিস আছে, অর্থাৎ ধারণা আছে। সেই ধারণাগুলোর মধ্যে একটা হলো যে এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ জিনিসটা একটা মেডিকেল টার্ম। এটাকে যদি আমি আপনাদের বোঝার সুবিধার্থে খুব সহজভাবে বলতে চাই, যে আমাদের যেই ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষাকারী যেই সিস্টেমটা আমাদের বডিতে কাজ করে, হঠাৎ করে সেই সিস্টেমটা কনফিউজড হয়ে যায় এবং আমাদের ত্বকের যেই মেলানোসাইট নামে একটি সেল থাকে, যার কাজ হচ্ছে মেলানিন তৈরি করা, তার এগেইনস্টে কাজ করতে থাকে। হ্যাঁ, তো
এইটা কেন হয় তার কোনো ব্যাখ্যা নাই। যে কোনো কারণে এই ইমিউনিটি অর্থাৎ অটো ইমিউনিটি যদি ডেভেলপ করে এগেইনস্ট মেলানোসাইট অর্থাৎ আমাদের যে রং নির্ধারণকারী কোষ তার এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় সহজভাবে বলতে গেলে, তাহলে এই মেলানিনটা ডিস্ট্রাকশন হয়ে যায় অর্থাৎ মেলানিনটা ভেঙে যেতে থাকে। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বডির কোনো পার্টিকুলার কোনো জায়গায় অথবা অনেক সময় দেখা যায় যে মুখে, হাতে, পায়ে অথবা সারা শরীরে অথবা শুধুমাত্র মিউকাস মেমব্রেনে এই সেতি রোগটা দেখা দেয়। এটা গেল হচ্ছে অটো ইমিউনিটি। এছাড়া খুব কম, যদিও 20% ক্ষেত্রে ধারণা করা হয় যে যাদের সেতি রোগ থাকে তাদের হয়তোবা ফ্যামিলিতে কারো না কারো সেটি ছিল, সেটার থেকেও অনেক সময় আসতে পারে। তবে এইটা খুব বেশি কমন না, সেটিটা আসলে খুব বেশি ফ্যামিলিয়াল হয় না। তবে 20% কেসে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে সেটি থাকলে সেটির একটা পরবর্তী অফস্প্রিংয়ে সেটি হতে পারে। হ্যাঁ, এছাড়া আরেকটা ফেনোমেনন বলি আমরা, মেডিকেল টার্মে এটার নামটা একটু খটোমটো, এটাকে বলি আমরা কোয়েবনারাইজেশন, কোয়েবনার ফেনোমেনন। এই কোয়েবনার ফেনোমেনন আমাদের অনেকগুলো স্কিন ডিজিজেই দেখা যায়। তো সেটি হচ্ছে এর মধ্যে একটা। এটা কি জিনিসটা যদি বাংলায় আপনাদের বোঝার জন্য আমি সহজভাবে বলি, যে হয়তো স্কিনের কোথাও আঘাত লাগলো, হ্যাঁ, ট্রমা হলো, যেই জায়গায় ট্রমা হবে সেই জায়গাতে সেটি হতে পারে। তো এইটাই হলো কোয়েবনার ফেনোমেনন। এছাড়াও আরো অনেক যে মানে হাইপোথিসিস আছে যে এই সেতির কারণ কি। তো এই তিনটাই পপুলার। একটা হলো যে এটা অটোইমিউন ডিজিজ, এটা কিছুটা দেখা যাচ্ছে যে ফ্যামিলি থেকেও আসতে পারে, অথবা কোয়েবনারাইজেশন যেটা বললাম সেটাও হয়। তো এই হচ্ছে সেতি রোগের কারণ। হ্যাঁ, এখন এই যে সেতি রোগটা আমরা কিভাবে ডায়াগনোজ করি? আসলে সেতি রোগ ডায়াগনোজটা খুব ইজি। যারা আমরা ডার্মাটোলজিস্ট আছি তারা সাধারণত এটা 80% আমরা ক্লিনিক্যালি ডায়াগনোজ করতে পারি। আপনি হয়তো আমার কাছে দেখাতে আসলেন, আমি সেটা দেখেই 80% কনফার্ম করতে পারবো যে এটা একটা সেতি রোগ, কারণ এটার কিছু টিপিক্যাল চেহারা থাকে এবং সাইডগুলো দেখলেও অনেক সময় বোঝা যায়। তারপরেও আমরা যদি এটাকে 100% কনফার্ম করতে চাই সেক্ষেত্রে একটি পরীক্ষা আছে যেটার নাম আমরা বলি উডস ল্যাম্প এক্সামিনেশন। অর্থাৎ উডস একটি বিজ্ঞানীর নাম, যিনি এই মেশিনটা আবিষ্কার করেছেন তার নাম অনুযায়ী উডস ল্যাম্প এক্সামিনেশন। এখানে একটি লাইট থাকে, সেই লাইটটা যদি আমরা ওই পার্টিকুলার ওই সাদা যে স্কিনটা ওইটার উপরে ফেলি, তাহলে ওই লাইট যেটা হয়, লাইটটা ওই সাদা স্কিনটার উপরে একটা চকি হোয়াইট, আমরা যে সিলেট বোর্ডে লিখি যে চক, ওই চকের মতো সাদা একটা রং ওই ধারণ করে। তো এইভাবে কিন্তু আমরা উডস ল্যাম্পের মাধ্যমেও এই সেতি রোগটাকে কনফার্ম করতে পারি। এখন এটা গেল যে কিভাবে আমরা কনফার্ম করলাম। একটা হচ্ছে যে ক্লিনিক্যালি, আর একটা হলো যে উডস ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে সেটি কিন্তু খুব সহজেই ডায়াগনোস্ট হয়ে যায়। এখন এটার কোনো প্রিকশন আছে কিনা? না, এটার প্রিভেনশন বা প্রিকশন কিছু নাই। এটা খুবই আনফর্চুনেট যে সেটিটা হঠাৎ করে ডেভেলপ করে। হয়তো কিছু প্রিভিটিলিজেনাস বলি, চেঞ্জ বলি আমরা, অর্থাৎ সেতি রোগীদের যতটা সাদা হয় প্রথমে এতটা সাদা থাকে না, হয়তো কিছু কিছু জায়গায় খুব অল্প অল্প সাদা হইতে শুরু করলো। তখন যদি কেউ খুব সচেতন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে যখন সাদা হওয়া একটু শুরু হয়েছে তখনই যদি সে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যান, তাহলে কিন্তু জিনিসটা প্রসেসটাকে কিছুটা হলেও থ্রু মেডিসিন বা আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যেগুলো আমি পরে আসবো, তো সেগুলোর মাধ্যমে কিছুটা এই প্রসেসটাকে হল্ট করা যায়। এবং দেখা যাচ্ছে যে অনেক বেশি জায়গা জুড়ে যেই হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিছুটা হলেও এটা রোধ করা যায়। তো আমি বলবো যে এটা একটু সচেতনতা, যে কারোর যদি কোনো হালকা চেঞ্জ আসে, পার্টিকুলার কোনো জায়গায় সাদা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু খুব দ্রুত যদি আপনি কাউকে দেখিয়ে নেন তাহলে কিন্তু কিছুটা আপনার মানে এই জিনিসটার জন্য হেল্প হবে। এছাড়া এর তেমন কোনো আসলে প্রিভেনশন নাই। এটা খুবই আনফর্চুনেট যে এটা হঠাৎ করেই
ডেভেলপ করে। কারণ পেশেন্টরা এসে আমাদেরকে বলে যে, এরকমই বলে সাধারণত, খুব কমন হিস্ট্রি দেয় যে আমার ফ্যামিলিতে কারোর ছিল না, আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, এত বছর কোনো কিছুই ছিল না, হঠাৎ করে আমার শরীরের এই জায়গায় সাদা হয়ে গেছে। তো এটা আসলে আনফরচুনেট। এখন আসি যে এটা আমরা কীভাবে ট্রিটমেন্ট করতে পারি। হ্যাঁ, তো এটা ট্রিটমেন্ট অপশনটা ডিপেন্ড করে যে এইটা কতটুকু এরিয়া জুড়ে হয়েছে। যেমন আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যেই সিগমেন্টাল ভিটিলিগো বা সিগমেন্টাল সেতু, হ্যাঁ, এইটা যদি হয় তাহলে আমরা সাধারণত পেশেন্টদেরকে টপিক্যাল ট্রিটমেন্ট দিই, অর্থাৎ লাগানো ক্রিম ব্যবহার করতে দিই, হয়তো বা সাথে কিছু মুখে খাবার ওষুধও দিই। আর যদি হয় জেনারেলাইজড, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের অনেক ধরনের অপশন থাকে। এখন টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা খুব পপুলার যে ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটরস, যেটার নামে পাওয়া যায় ট্যাক্রোলিমাস অথবা প্রিম্যাক্রোলিমাস। হ্যাঁ, তো এই ট্যাক্রোলিমাসগুলা খুব অ্যাভেলেবল মার্কেটে। আমরা এটা দুইটা স্ট্রেংথে পাওয়া যায়, একটা 0.3%, একটা 0.01%। তো 0.03 এবং 0.1%, সরি। তো এই ধরনের মাত্রার আমরা যার যেরকম সিভিয়ারিটি, সেই ধরনের সিভিয়ারিটি বুঝে এই ধরনের ক্যালসিনিউরিন ইনহিবিটর আমরা দিয়ে থাকি। এর সাথে যেটা দেই সেটা হচ্ছে যে স্টেরয়েডের কাজ হচ্ছে, স্টেরয়েড ক্রিম দিয়ে থাকি। স্টেরয়েডের ক্রিমের কাজ হচ্ছে যে এখানে যে অটো ইমিউনিটিটা ডেভেলপ করেছে, আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যেই ইমিউন সিস্টেম যেটা সেই অটো ইমিউনিটি ডেভেলপ করেছে, সেই অটো ইমিউনিটিটাকে সাপ্রেস করে রাখছে এই স্টেরয়েড ক্রিম। হ্যাঁ, এই দুটা হচ্ছে যে টপিক্যাল ট্রিটমেন্ট আমরা খুব পপুলার যে এটা ব্যবহার করে থাকি। এছাড়া যদি কারো খুব বড় এরিয়া জুড়ে, হ্যাঁ, খুব বড় এরিয়া জুড়ে এই ভিটিলিগো ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি খুব পপুলার সেটা হচ্ছে যে ফটোথেরাপি। এখন ফটোথেরাপি কয় ধরনের হয়? ফটোথেরাপি আমরা লোকালাইজড হয়, ফটোথেরাপি জেনারেলাইজড হয়। হ্যাঁ, এখন ফটোথেরাপি বলতে কি বোঝাচ্ছি, আমাদের যে সূর্য রশ্মি থেকে 3 ধরনের রে বের হয়, ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি। এখন ইউভিসি তো খুব ক্ষতিকর, আমরা জানি, এইটা আসলে এটা কার্সিনোজেনিক। আর ইউভিএ এবং ইউভিবি যেটা, এটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে মেলানোসাইট সেলটা থাকে সেই সেলগুলোকে স্টিমুলেট করতে পারে এবং মেলানিন প্রডিউসের ক্ষমতা থাকে। তো যেটা করি আমরা খুব ব্যালেন্সড ওয়েতে এই ইউভিএ এবং ইউভিবি, এই যে দুইটা রশ্মি আছে, এইটাকে আমরা ব্যালেন্সড ওয়েতে এই যারা ভিটিলিগোর পেশেন্ট তাদেরকে দিয়ে থাকি। এখন এইটার কতগুলা সেক্টর ভাগ করা আছে, যেমন কিছু কিছু আছে যে পুবা থেরাপি, অথবা কিছু কিছু আছে ব্রডব্যান্ড, অর্থাৎ ইউভি এবং ইউভিবি দুইটাই দেওয়া হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যারো ব্যান্ড ইউভিবি। তো এই ধরনের কিছু কিছু ভাগ আছে এবং আমরা সাধারণত যাদের মানে পেশেন্ট অ্যাসেস করে যার যেটা লাগবে আমরা সেটা সাজেস্ট করি। তো পুবা যেটা বলছিলাম, পুবা জিনিসটা হচ্ছে এরকম যে সোরালেন নামে একটি ট্যাবলেট বা ক্রিম পাওয়া যায়, যাদের হয়তো বা সেগমেন্টাল ভিটিলিগো বা খুব অল্প এরিয়া জুড়ে, তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে পুবা থেরাপি। এখন পুবা জিনিসটা কি, যে সোরালেন যে ট্যাবলেট বা সোরালেন অনেক সময় লিকুইডও পাওয়া যায়, তো বা অনেক সময় ক্রিম ফর্মে পাওয়া যায়, এবং এটা নির্দিষ্ট মাত্রায় আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, এবং সেটা অবশ্যই ফটোথেরাপির 1-2 ঘন্টা আগে। এই সোরালেন ট্রিটমেন্ট করার পরে আমরা ইউভিএ যেটা, এটার সাথে আমরা ইউভিএ ফটোথেরাপিটা দিই, সেই জন্যই এটার নাম হয়েছে পুবা, মানে সোরালেন ট্যাবলেট এবং ইউভিএ, এই যে কম্বিনেশন করে আমরা দেই, এটাই হচ্ছে যে পুবা থেরাপি। এটা আমরা সাধারণত লোকালাইজড যে সেটি, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া সব থেকে পপুলার, যাদের দেখা যাচ্ছে যে খুব ম্যাসিভ এরিয়া জুড়ে শরীরের মানে বেশিরভাগ অংশই সাদা, তাদের ক্ষেত্রে খুব পপুলার হচ্ছে ন্যারো ব্যান্ড ইউভিবি। এটা দুইটা কারণে পপুলার। একটা হলো যে এটা তো একটা মানে বিশাল একটা এরিয়া জুড়ে আমরা কভার করতে পারছি অ্যাট এ টাইমে, এবং এটা খুব সেফ। হ্যাঁ, যেহেতু ইউভি এর তুলনায় ইউভিবি যেটা, এই রেটা আমাদের স্কিনের জন্য অনেক সেফ চিন্তা করা হয়।
হ্যাঁ, যে আমরা যেমন চিন্তা করি যে ফটোথেরাপি দিলে অনেক সময় ক্যান্সারের যে ঝুঁকিটা, আমরা যদি ন্যারো ব্যান্ড ইউভিবি ইউজ করি তাহলে কিন্তু এই ঝুঁকিটা থাকছে না। হ্যাঁ, তো আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাবো যে ন্যারো ব্যান্ড ইউভিবিটা আসলে কীরকম চেম্বারে দেওয়া হয় বা মানে কি প্রসেসে দেওয়া হয় এবং এটা আসলে দেখতে কেমন। হ্যাঁ, তারপরে ডোজ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমি আশা করব সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কতগুলা টিউবের মতো আছে। হ্যাঁ, আমরা যদি এটাকে অন করি তাহলে কিন্তু এই টিউবগুলো জ্বলে উঠবে। ঠিক আছে, এবং এখানে দেখেন এখানে একটা বেল দেওয়া আছে। এই বেলটা যিনি এখানে দাঁড়াবেন তিনি ইউজ করবেন। হ্যাঁ, এইটা এটা হচ্ছে যে এটার ভিতরকার চেম্বারটা। ঠিক আছে, এটা কিন্তু একটি ন্যারো ব্যান্ড ইউভিবি মেশিন। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আসলে খুব ভালো দেখাও যাচ্ছে না। এটা একটা মনিটর। হ্যাঁ, এই মনিটরে জুল কত মানে আমি একটু দাঁড়িয়ে দেখাই যে এটার ডোজটা, ইন্টেন্সিটি এবং কি ধরনের রে যাবে এবং কত টাইম ধরে যাবে। হ্যাঁ, একটু যদি কাছে নিয়ে দেখাই, এখন মনে হয় একটু দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানালে ভালো হতো। এই লাইটটা অফ করে দিলাম। আচ্ছা, এইটা এরকম, জিনিসটা এরকম মনিটরের মতো সেট করাই থাকে। আমরা সাধারণত জুল পার সেন্টিমিটার স্কোয়ারে আমরা এটার ইন্টেন্সিটিটা বা ডোজটা সিলেক্ট করি এবং এটার টাইমটাও সিলেক্ট করে দেই। তো এটা অন করলে দেখা যাচ্ছে যে পেশেন্ট ভিতরে থাকে এবং এটা ইউভিবি যে রেটা এটা স্টার্ট হয় এবং একটি নির্দিষ্ট সময় পর এটা বন্ধ করার দরকার হয় না। এটা অটোমেটিক, যেহেতু এখানে আমরা টাইমটা সেট করে দেই, সো অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ আরিহা, থ্যাংক ইউ। তো আমরা আসলে মেশিনটা একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না যে কতটুকু ভালো দেখা যাচ্ছিল। আচ্ছা, এখন কিছু কোশ্চেনও এসেছে। আমি ঠিক আছে, আমি একটু কোশ্চেনগুলো নিব, এরপরে আমি এটার সম্পর্কে আরও বলবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ আপু কোশ্চেন করার জন্য। স্বর্ণা আবদুল্লা আপু। আচ্ছা, আপু জিজ্ঞেস করেছে যে ইজ দেয়ার এনি পার্মানেন্ট ট্রিটমেন্ট ফর সোরিয়াসিস উইদাউট মেডিসিন। আচ্ছা, সোরিয়াসিস টপিক্সটা নিয়ে আমি বলবো নেক্সটে, কিন্তু যেহেতু কোশ্চেন এসেছে আমি একটু বলি যে হ্যাঁ, সোরিয়াসিস আসলে অনেক বড় একটি টপিকস এবং খুব কমন আমাদের ডার্মাটোলজিদের জন্য। এবং এটা এমন একটা ডিজিজ যে এটা আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে পেশেন্টটা সাধারণত যখন আমি বলি যে সোরিয়াসিস একটি ক্রনিক ডিজিজ, এটা কন্ট্রোলে থাকবে কিন্তু ইটস নট কিউরেবল, তখন পেশেন্ট অনেক মানে হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলি যে আমাদের কিন্তু সোরিয়াসিসের অনেক ট্রিটমেন্ট অপশান আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মেডিকেশন ছাড়াও, যেহেতু আমি ফটোথেরাপি মেশিনটা দেখাচ্ছি, সো আমি এটা একটু বলে নিতে চাই যে এই যে আমরা চেম্বারটা ব্যবহার করি ন্যারো ব্যান্ড, অনেক সময় দেখা যায় যে যাদের পুরো বডিতে সোরিয়াসিস হয়ে গেছে, হ্যাঁ, যে এত বেশি মেডিসিন লাগানো যাচ্ছে না, বা হয়তো তার আমরা সোরিয়াসিসে যেই কমন ড্রাগসগুলো ব্যবহার করি সেগুলোর জন্য কিডনি বা লিভার এই ফাংশনগুলো খুব পারফেক্ট থাকতে হয়, না হলে দেখা যাচ্ছে পেশেন্টদেরকে দেওয়া যায় না। তো সেই সব আমরা যখন যেসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অনেক বেশি সিস্টেমিক ডিজিজ থাকে, মাল্টিব্যাকটেরিয়াল ডিজিজ থাকে এবং তার অনেক বেশি জায়গা জুড়ে, সেক্ষেত্রে তাদের হয়তো স্টেরয়েড দেওয়া যাচ্ছে না বা এই ধরনের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের এই ফটোথেরাপিটা কিন্তু ন্যারো ব্যান্ড ইউভিবি যেটা, এটাও কিন্তু এই সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে এক্সিলেন্ট কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু সোরিয়াসিস ডিজিজের ক্ষেত্রেও
একটা খুব ভালো অপশান। হ্যাঁ, আচ্ছা, ভিটিলিগো কি পুরোপুরি ভালো হয়ে যায়? আচ্ছা, এই প্রশ্নটা করার জন্য করেছেন মোহাম্মদ শারমিন। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কেবল যে বলছিলাম যে সোরিয়াসিস ভালো হয় না সেরকম, আসলে ভিটিলিগো সেথি যেটা, সেটাও কিন্তু কখনো একেবারে ভালো হয়ে যায় না। আমি সবসময় বলি যে সেথি হচ্ছে ইটস কন্ট্রোলেবল বাট ইটস নট কিউরেবল। হ্যাঁ, আসলে পেশেন্টদেরকে আমাদের অনেস্টলি কিছু কিছু জিনিস বলে দিতেই হয়। আমরা জানি যে এগুলো আসলে খুব ফ্রাস্ট্রেটিং, কিন্তু কিছু করার নাই। কিছু কিছু ডিজিজ কন্ট্রোলে রাখতে হয়। তো ভিটিলিগো বা সেতি এই ধরনের একটি ডিজিজ। তবে হ্যাঁ, আমি এটাও এখন বলে নিতে চাই যে যাদের সেতি হয়েছে, সেতি কিন্তু কোনো ধরনের সিমটম থাকে না। অর্থাৎ এটা শুধুমাত্র স্কিন সাদা করা ছাড়া এটার আর কোনো ধরনের কোনো কষ্ট নেই। পেশেন্টের কিন্তু এই জায়গাটা কোনো চুলকাবে না, কখনো ব্যথা হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেতি কিন্তু শুধু চামড়াতেই আবদ্ধ থাকে। সেতি কখনোই আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো থাকে, অর্থাৎ কিডনি, লিভার বা আদার্স যে আরও অর্গানগুলা, এগুলো কখনোই এফেক্ট করে না। হ্যাঁ, সো সেটি কিন্তু একটি ভয়ঙ্কর ডিজিজ না। এটা যদি আমরা একটু সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে পারি যে যাদের সেটি হয়েছে এটা ছোঁয়াচে না, এটা কোনো ধরনের সমস্যা করে না। হ্যাঁ, এবং আমাদের আমাদের ভিতরকার যেই কি বলবো অ্যাওয়ারনেসটা, সোসাইটির অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু সেতী রোগীদের জন্য এই প্রতিদিনের যে লাইফ কোয়ালিটি, এটা কিন্তু কিছুটা ইমপ্রুভ করে। হ্যাঁ, এটা বলবো। তো সেতী সেতী হলেই খুব বেশি ভেঙে পড়ার কিছু নাই, এটার অনেক ট্রিটমেন্ট অপশান আছে। হ্যাঁ, এবং এটা ছোঁয়াচে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সাউন্ড, হ্যাঁ, এবার নিশ্চয়ই শোনা যাবে। ঠিক আছে, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? একটু থামস আপ করে জানাবেন প্লিজ। আসলে সাউন্ডটা খুব বড় জিনিস। হ্যাঁ, সাউন্ড যদি না শোনা যায়। এখন কি শোনা যাচ্ছে? একটু আমাকে একটু থামস আপ করে জানাবেন প্লিজ। ঠিক আছে, একটা প্রশ্ন নেই। শ্বেত রোগ কেন হয়? কোশ্চেন করেছেন রুহুল আমিন। আচ্ছা, শ্বেত রোগ কেন হয় এটা আমি অলরেডি বলেছি, তারপরে একটু ছোট করে বলি। শ্বেত রোগ একটি কমপ্লেক্স ডিজিজ। এটার কেন হয় এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত ওইভাবে বলা যায় না, তবে এটার কিছু হাইপোথিসিস বা ধারণা করা হয় যে প্রথমত এটা একটি অটোইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কন্ট্রোল করে যে সিস্টেমটা, সেই সিস্টেম কোনো কোনো সময় আমাদের ত্বকের যে মেলানোসাইট, অর্থাৎ আমাদের ত্বকের যেই রং নির্ধারণকারী কোষের এগেইনস্টে কাজ করা শুরু করে। এটা হচ্ছে সহজ বাংলায় যদি আমি বলি, তাহলে আমাদের এই সেতী রোগটা হতে পারে। এছাড়া খুব কম পরিসরে দেখা যাচ্ছে যে 20% কেসে আপনার ফ্যামিলির হয়তো কোনো না কোনো মেম্বারের সেতী ছিল, সেক্ষেত্রে আপনার আসতে পারে। আর আরেকটা হচ্ছে যে কোয়েবনারাইজেশন বা কোয়েবনার ফেনোমেনন, যেটা হচ্ছে যে কোথাও স্কিনে পার্টিকুলার কোথাও হয়তো বা কোনোভাবে আপনি আঘাত পেয়েছেন, সেখান থেকে ওখানকার মেলানিন ডিস্ট্রাকশনের মাধ্যমে ওখানেও সেটি হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে এগুলোর কারণ। ওকে, আচ্ছা, সোরিয়াসিস সম্পর্কে কিছু কোশ্চেন আসছে, আমি দেখছি। আমি সেতী রোগটা আসলে শেষ করি, আমি সোরিয়াসিসের দিকে যাব। আমি সেতী রোগ সম্পর্কে আরও কিছু একটু বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে ন্যারো ব্যান্ড ইউভিবি, হ্যাঁ, এইটার একটা ডোজ থাকে। যাদের অনেক জেনারেলাইজড ভিটিলিগো বা সেতি হয়, তাদের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ইউভিবি খুবই এক্সিলেন্ট। এবং এইটা কিন্তু আমরা বাচ্চাদের যেসব চাইল্ডহুড চাইল্ডহুড সেতি হয়, তাদের ক্ষেত্রেও আমরা সাধারণত ন্যারো ব্যান্ড ইউভিবি যেটা, সেটা ব্যবহার করে থাকি।
এবং মেশিনের কোয়ালিটি যতটুকু আমি জানি না আপনারা কতটুকু ভালো দেখতে পেরেছেন, কিন্তু আমি সব জায়গায় বলি, আমার সব ভিডিওতে বলি এবং আজকেও বলছি আমার লাইভে, যে আমাদের যেহেতু ইউরোপিয়ান ওয়েলনেস সেন্টার, হ্যাঁ, আমাদের মেশিনের সেট আপগুলোই অন্যরকম, এবং এটার কোয়ালিটি আমরা কখনোই এই কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না, ঠিক আছে। এখন আসি যে এটার ডোজ সম্পর্কে। ডোজ সাধারণত দেখা যাচ্ছে যে আমরা আসলে লো টু হাই, প্রথমে লো ডোজ থেকে শুরু করি এবং টাইমটা সাধারণত দেখা যাচ্ছে যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড অ্যারাউন্ড এরকম একটা টাইমে স্টার্ট করতে হয়, এবং আস্তে আস্তে সহনীয় মাত্রা থেকে আমরা আস্তে আস্তে এটাকে ডোজটা ইনক্রিজ করি, এবং সপ্তাহে এটা একদিন পর পর সাধারণত 3 দিন আমরা পেশেন্টদেরকে এই ট্রিটমেন্টটা করে থাকি। তবে হ্যাঁ, ফটোথেরাপি যেহেতু আমরা এটা প্রথমেই হাই ডোজে আমরা স্টার্ট করতে পারি না, এটাকে আমাকে লো ডোজে স্টার্ট করতে হয়। সো এটার একটা নির্দিষ্ট সেশন নেওয়ার পর, অর্থাৎ 2 থেকে 3 মাস পর্যন্ত নেওয়ার পরে এটার রেসপন্স খুব ভালো বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড এখন একটু জানাবেন প্লিজ, যে সাউন্ড আসলে সাউন্ডের প্রবলেম, আজকে অনেক বেশি সাউন্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু শোনা গেলে প্লিজ একটু জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, সোনালী আক্তার ঋতু উনি কোশ্চেন করেছেন যে ইউভিবি নিলে কি ভিটিলিগো পার্মানেন্টলি কিওর হয়। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে আমি কথা বলছিলাম, যে ভিটিলিগো পার্মানেন্ট কিওর হয় না, এটা কিওরেবল ডিজিজ না, বাট এটা কন্ট্রোলেবল, হ্যাঁ। এবং ইউভিবি যেটা, এটাই হচ্ছে জেনারেলাইজড সেতি, মানে অনেক ম্যাসিভ এরিয়া জুড়ে যাদের সেতি হয়েছে তাদের জন্য বেস্ট অপশন। এবং এটা যদি আমরা মানে পরিমিত উপায়ে এবং খুব ভালো মেশিন দ্বারা এটাকে আমরা দিতে পারি, তাহলে পেশেন্ট তার লাইফ কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে, এবং অনেক পেশেন্ট এই ইভিভি নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, হ্যাঁ। সো এইটা একটা বেস্ট অপশন। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই আহসান হাবিব উজ্জ্বল কোশ্চেন করেছেন যে এটার মাস্টার ট্রিটমেন্ট, আচ্ছা উনি হয়তো বেস্ট ট্রিটমেন্টটা মিন করেছেন। বেস্ট ট্রিটমেন্ট বলতে যদি আপনার সেগমেন্টাল ভিটিলিগো অর্থাৎ খুব কম এরিয়া জুড়ে হয়, তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মেডিকেশনের মাধ্যমে এটাকে ট্রিট করি, অথবা আমাদের এই যে ফটোথেরাপি, এই ফটোথেরাপি আমরা ছোট একটি মেশিন আছে, আসলে ওটা আজকে দেখানো পসিবল হচ্ছে না, তো ওই মেশিন দিয়ে আমরা শুধু টার্গেট এরিয়াতে ফটোথেরাপি দিয়ে থাকি। এছাড়া যাদের অনেক বেশি এরিয়া জুড়ে, অর্থাৎ 50%-এর উপরে এরিয়া জুড়ে যাদের শ্বেত রোগ হয়েছে, তাদের ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ন্যারো ব্যান্ড ইউভিবি, যেটা আমি অলরেডি দেখালাম, হ্যাঁ। আচ্ছা, রুবেল হোসেন কোশ্চেন করেছেন খুব ভালো একটা প্রোগ্রাম, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি আমাদের সাথেই থাকবেন, হ্যাঁ। আমরা এরপরে আরও আরও অনেক লাইভ করব, এবং আজকে আজকে আরও এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়েও আমরা আলাপ করব। আচ্ছা, এছাড়া যারা এছাড়া আরও কিছু ট্রিটমেন্ট অপশান আছে, সেগুলো একটু আমি বলে নিতে চাই। যেরকম অনেক সময় দেখা যাচ্ছে যে এই ফটোথেরাপি ছাড়াও আরও কিছু ট্রিটমেন্ট আমরা করি, যেরকম বারবারই বলছি যে লোকালাইজড হয়তো কোনো এলাকায় হয়েছে, যেমন তার হয়তো ঠোঁটে, অথবা শুধুমাত্র মুখে, অথবা অনেক সময় হাতে পায়ে। তো এই সব জায়গায় আমরা শ্বেত রোগীর ট্রিটমেন্টের জন্য অনেক সময় আমরা সার্জারি করে থাকি, যেটা হচ্ছে গ্রাফটিং বলি, যেটা ভালো জায়গা থেকে স্কিনটাকে আমরা তুলে যেই জায়গাটা আপনার সাদা হয়ে গেছে সেই জায়গাতে আমরা গ্রাফটিং করতে পারি। তো এইটা একটা অপশান কিন্তু, হ্যাঁ। এছাড়া আরেকটা যেটা আমরা বলি যে ডিপিগমেন্টেশন, অর্থাৎ পেশেন্টের হয়তো 80% স্কিনটাই সাদা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি যেহেতু আপনার মাত্র 10-20% স্কিন ভালো আছে, আপনি ওই 10-20% স্কিনটাকে
আপনি সাদা বানিয়ে ফেলতে পারেন। তাহলে হয়তো বা এই যে যে সাদা কালো এই যে কম্বিনেশনের এই যে যে জিনিসটা, এইটা দেখতে একটা আসলে একটা দেখতে আসলে অড লাগে, তো সেই জিনিসটা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা মনোবেঞ্জন নামে একটি ব্লিচিং এজেন্ট পাওয়া যায়, সেই মনোবেঞ্জন আমরা ব্যবহার করে থাকি যে তার ডিপিগমেন্টেশনের জন্য। এবং এই মনোবেঞ্জন যদি আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে তাকে খুব বেশি রোদে যাওয়া যাবে না, তাহলে যেটা হবে যে হয়তো বা 20% এলাকায় আমরা ডিপিগমেন্টেশন করব, তো হয়তো বা সে যদি মনোবেঞ্জন ট্রিটমেন্টের মধ্যে থাকে, তাহলে বাইরে বাইরে গেলে সেই জায়গা কিন্তু আবার রং ধারণ করতে পারে। তো এই কারণে আমরা তাদেরকে রোদে যেতে মানা করি। তো এই হচ্ছে যে ওভারঅল সেতি রোগ কি, তার কারণ, এবং কি কি করা যেতে পারে ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের আশা করি যে একটা ধারণা দিতে পারলাম। এরপরে যে সেকেন্ড ডিজিজটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সোরিয়াসিস। আসলে সোরিয়াসিস ইটসেলফ এত বড় একটা ডিজিজ, আমি একটু শর্টেই বলবো আজকে। সোরিয়াসিস হচ্ছে, আপনি দেখে কিভাবে বুঝবেন সোরিয়াসিসটা? দেখা যাচ্ছে প্রথমে একটি লাল একটা প্যাচের মতো হয়, অর্থাৎ গোল একটি জায়গা জুড়ে একটি লাল ইনফ্লামেশনের মতো হয়, এবং তার উপরে একটি সাদা স্কেল, অর্থাৎ আমরা যেটাকে বলি মাছের আঁশের মতো একটি লেয়ার তৈরি হয়। হ্যাঁ, এবং এটা সাধারণত দেখা যাচ্ছে যে খুব বেশি ইচিং হয়, অর্থাৎ খুব চুলকায়। তো পেশেন্ট এই ধরনের একটি কমপ্লেন নিয়ে যখন আমাদের কাছে আসে, তখন আমরা মোটামুটি ক্লিনিক্যালি অ্যাসেস করে বলতে পারি যে এটা সোরিয়াসিস। হ্যাঁ, পেশেন্ট আসে, প্রথমে বলে যে তার একটা জায়গা জুড়ে লাল হয়ে গেছে এবং তার উপরে একটি সাদা মাছের আঁশের মতো একটি লেয়ার থাকে, এবং সেই লেশনটা অনেক বেশি চুলকায়। এটাই হচ্ছে সোরিয়াসিস। হ্যাঁ, এখন এই সোরিয়াসিসটা কত ধরনের হয়? সোরিয়াসিসটা হতে পারে, যেটা সব থেকে কমন, সেটা হচ্ছে যে প্ল্যাক টাইপ সোরিয়াসিস, অর্থাৎ মানে শরীরের বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলো আমি অবশ্যই বলবো যে সোরিয়াসিসের কিছু কমন সাইট আছে। এই পার্টিকুলার কিছু কিছু জায়গায় এই ধরনের লেশন হয়, সেটাকে আমরা বলি প্ল্যাক টাইপ সোরিয়াসিস। এছাড়া আরেকটা সোরিয়াসিস হয়, সেটা হচ্ছে গাটেড সোরিয়াসিস। এইটা খুব ছোট 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 এরিয়া জুড়ে, সাধারণত বুকে বা পিঠে এই ধরনের গাটেড সোরিয়াসিস হয়। এটা দেখা যাচ্ছে যে কোনো ধরনের ইনফেকশন বা ফ্লু এর পরে এই গাটেড সোরিয়াসিসটা হতে পারে। এছাড়া আরেকটা সোরিয়াসিস হয়, যেটা হচ্ছে পাস্টুলার সোরিয়াসিস, অর্থাৎ এই যে যে ব্ল্যাক টাইপ যে সোরিয়াসিস, যেটার উপরে মাছের আঁশের মতো হয়, পাস্টুলার সোরিয়াসিসে যেটা হয়, যা মাছের আঁশের মতো হয় না, লাল এরিয়া জুড়ে ছোট ছোট জায়গা জুড়ে হয়, এবং তার উপরে এক ধরনের পানি ঠোসার মতো হয়। হ্যাঁ, এইটা হচ্ছে পাস্টুলার সোরিয়াসিস। তো এই ধরনের যে বিভিন্ন ধরনের যে সোরিয়াসিস, এর মধ্যে সব থেকে কম, ও আরেকটা সোরিয়াসিস হচ্ছে ইনভার্স সোরিয়াসিস। ইনভার্স সোরিয়াসিসটাও কমন, এবং ইনভার্স সোরিয়াসিসটা হচ্ছে যেসব জায়গায় আমাদের স্কিন ফোল্ড আছে, অর্থাৎ বগলে বা কুচকিতে অথবা ব্রেস্ট ফোল্ডে, এই সব জায়গায় হয়। এবং এইটা যেহেতু এইসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশনেরও একটা কমন সাইট, এই দুটো সোরিয়াসিস নিয়ে এক ধরনের কনফিউশন হয়। তো এই গেল হচ্ছে টাইপ। ব্ল্যাক টাইপ সোরিয়াসিস হতে পারে, গাটেড সোরিয়াসিস হতে পারে, পাস্টুলার এবং ইনভার্স, এই বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হয় একটি সোরিয়াসিসে। হ্যাঁ, তো এই ধরনের কোনো কিছু হলে আমরা, যারা আমাদের কাছে আসেন, আমরা কিন্তু এটা ক্লিনিক্যালেও অনেকটা বোঝা যায় যে এটা সোরিয়াসিস। হ্যাঁ, যারা ডার্মাটোলজিস্ট, তারা আমরা ক্লিনিক্যালি অনেকটা কনফার্ম করতে পারি। এছাড়া আরেকটাভাবে ডায়াগনোসিস করা যায়, সেটা হচ্ছে অবশ্যই যে স্কিন বায়োপসি করেও আমরা এটাকে 100% কনফার্ম করতে পারি যে এটা আপনার সোরিয়াসিস কিনা। ঠিক আছে, এই গেল হচ্ছে সোরিয়াসিস কি, তার টাইপ কি, কত ধরনের প্রেজেন্টেশন হতে পারে, এবং সেটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া এখন যেটা বলবো যে সোরিয়াসিস প্রিভেনশন বা এটার মেকানিজম বা এটার কারণ কি। হ্যাঁ, সোরিয়াসিসের কারণ বুঝলেই প্রিভেনশনটা অনেকটা বোঝা যাবে। এইটাও সেতি রোগীর মতো আমি বলি যে এইটাও কিন্তু একটি সোরিয়াসিসটাও একটি অটো ইমিউন ডিজিজ। এক্ষেত্রেও পেশেন্ট এসে বলে যে এটা আমার হঠাৎ করে ডেভেলপ করেছে, আমি সম্পূর্ণ ভালো ছিলাম,
আমার ফ্যামিলিতেও খুব বেশি হিস্ট্রি নেই। হ্যাঁ, তো অটোইমিউন, আমি যেটা বলতে চাচ্ছি যে অটোইমিউন ডিজিজের নেচারটাই এরকম যে আনফর্চুনেটলি আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম কোনো একটা শরীরের নিজস্ব শরীরের পার্টের এগেনস্টে যদি কাজ করা শুরু করে, সেটাই হচ্ছে যে অটোইমিউন ডিজিজ, এবং সোরিয়াসিস হচ্ছে ওয়ান অফ দেম। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রিভিয়াস কোনো হিস্ট্রি খুব বেশি ইম্পর্ট্যান্ট না, বরং পেশেন্ট এসে বলে যে আমি এর আগে কখনোই ছিল না। আর আরেকটা হলো যে এটার প্রিভেনশন, যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, সো এটা আমরা আগে থেকে জানি না যে এটা আমাদের কবে ডেভেলপ করবে, সো এটার আসলে ওই রকম কোনো প্রিভেনশন কিন্তু নাই। হ্যাঁ, এটা খুবই আনফর্চুনেট। হ্যাঁ, এটা হলে অ্যাওয়ার হতে হবে, এইটুকুই বলতে পারবো। ঠিক আছে, এখন যেটা আমরা একটু ট্রিটমেন্ট অপশনে চলে যাই। তো সোরিয়াসিস অনেকভাবে ট্রিটমেন্ট করা যায়। আমরা যদি এইভাবে ভাগ করে করে বলি যে সোরিয়াসিস আর টপিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, এছাড়া সিস্টেমিক ট্রিটমেন্ট আছে, এবং যেটা অতি অবশ্যই আজকে আমি বলতে চাচ্ছি যে এটা ফটোথেরাপিও কিন্তু দেওয়া যায়। এখন টপিক্যাল ট্রিটমেন্ট আমরা সিস্টেমিকের সাথেও অনেক সময় দিয়ে থাকি, অর্থাৎ লাগানো ক্রিমগুলো আমরা সিস্টেমিক ট্রিটমেন্টের সাথেও কন্টিনিউ করতে পারি, অথবা যদি কারো কারো কম কম জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের শুধু হাতের তালু এবং পায়ের তালুতে সোরিয়াসিস হয়, তো সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ লাগানোর ক্রিম দিয়েই আমরা ট্রিটমেন্ট করি, এবং পেশেন্ট দেখা যাচ্ছে অনেক ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। হ্যাঁ, আর অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টের অনেক জায়গা জুড়ে সোরিয়াসিসটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে। তার মধ্যে একটি পপুলার ট্রিটমেন্ট হলো মিথোট্রেক্সেট, এটা আমরা ইমিউনোমোডুলেটর, এটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর এছাড়া এখন খুব পপুলার সেটা হচ্ছে যে বায়োলজিক্স। হ্যাঁ, এই দুইটা অপশন খুবই ভালো, বায়োলজিক্সটা এবং মিথোট্রেক্সেটের যেটা সমস্যা, যে মিথোট্রেক্সেট দেবার আগে অবশ্যই আমাকে লিভার এবং কিডনি এবং লিপিড প্রোফাইল এই তিনটা ফাংশন আমাকে করে নিতে হয়, এবং এই তিনটা ফাংশন সবসময় পারফেক্ট থাকতে হয়, না হলে কিন্তু এই ট্যাবলেটগুলো দেওয়া যায় না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সিস্টেমিক যেই ট্রিটমেন্ট অপশনগুলো আমাদের কাছে আছে সেগুলোকে কিন্তু খুব ব্যালেন্সড করে কিন্তু দিতে হয়, এবং অনেক মনিটরিং ব্যাপার থাকে, এই যে কিডনি ফাংশন বা লিভার ফাংশন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে মনিটরিংয়ের ব্যাপার থাকে। তবে আমি যেই অপশানটার কথা আজকে হাইলাইট করছি যে ন্যারো ব্যান্ড ইউভিবি, এই ফটোথেরাপিতে কিন্তু এই ধরনের মনিটরিংয়ের কোনো ব্যাপার নাই। আমরা কিন্তু এটাকে মানে আমরা কিন্তু এই যে নির্দিষ্ট ডোজের কথা বললাম যে সপ্তাহে 3 দিন, একদিন গ্যাপে গ্যাপে লো ডোজ থেকে হাই ডোজে আমরা সোরিয়াসিস পেশেন্টদেরকে কিন্তু দিয়ে থাকি, এবং এটা খুবই ভালো অপশন। আর এটাতেও কিন্তু কিওর রেট অনেক ভালো পেশেন্টের, যাদের জেনারেলাইজড সোরিয়াসিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো। এটার কিন্তু কোনো ধরনের, যেহেতু ন্যারো ব্যান্ড, এটা কিন্তু অনেক সেফ, এটার খুব বেশি সাইড ইফেক্ট নাই। হ্যাঁ, তবে অবশ্যই আমি যতগুলো ট্রিটমেন্ট অপশন বললাম, যেহেতু এগুলো আমাদের ডার্মাটোলজি সেক্টরের খুব ক্রনিক ডিজিজ এবং অটোইমিউন ডিজিজ, সব ট্রিটমেন্টগুলো কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ, চর্মজন্য রোগ বিশেষজ্ঞের আন্ডারে থেকে ট্রিটমেন্টগুলো করতে হবে, এবং আপনার উনি যেভাবে বলেন সেভাবেই কিন্তু চলতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু যে কোনো একজন, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যে কোনো একজন ডক্টরের আন্ডারে থেকে আপনাকে, সুপারভিশনে থেকে আপনাকে এই ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করতে হবে। আর আরেকটা কথা একটু বলে নিতে চাই যে দেখা যাচ্ছে যে যাদের, আবার একটু সেতী রোগে ফিরে যেতে চাই, আসলে সেতী রোগটা কিন্তু পেশেন্টের কোনো ধরনের প্রবলেম করে না, এবং সে অনেক সময় আমাদের যারা গ্রাম এলাকা থেকে পেশেন্ট আসেন তারা আসলে সোশ্যাল আইসোলেশনের একটা ঝুঁকির মধ্যে পড়েন, এবং তারা খুব ডিপ্রেসড হয়ে যায়, যে হয়তো তারা সোশ্যালি হয়তো বা কোনো কাজের ক্ষেত্রে নেগলেক্টেড হচ্ছেন, অথবা কোথাও বেড়াতে গিয়েছেন সেখানে নেগলেক্টেড হচ্ছেন। আসলে সেতী রোগ কিন্তু যে কারো যে কোনো সময় হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাতে কিন্তু যিনি ভুক্তভোগী তার কিন্তু কোনো হাত নাই। হ্যাঁ,
অনেক সময় এই ধরনের ডিজিজে আমরা যদি সোসাইটির লোকজন একটু অ্যাওয়ার হই, আমরা যদি জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে এটা ছোঁয়াচে না, বা এটা পেশেন্টের কোনো ক্ষতি করছে না, বা এটার থেকে কোনো ধরনের ক্যান্সারের ঝুঁকি নাই, তাহলে কিন্তু পেশেন্ট যারা যারা সেতি রুগী বা যারা সোরিয়াসিসও কিন্তু একটু যখন অনেক বেশি বেড়ে যায় তখন দেখতেও একটু একটু অড লাগে, তখন কিন্তু আমরা পেশেন্টদেরকে অনেক সময় একটু নেগলেক্ট করি। এই কাজগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এগুলো খুব ক্রনিক ডিজিজ এবং এগুলো ট্রিটমেন্ট করলে পেশেন্ট অনেক দিন ভালো থাকে। এগুলো দুইটার একটাও কিন্তু ছোঁয়াচে রোগ না। তো আজকে আমার লাইভে সবার জন্য মেসেজ থাকবে এটাই, যে ট্রিটমেন্ট এই দুইটা ডিজিজেরই ট্রিটমেন্ট অপশান অনেক ভালো ভালো ট্রিটমেন্ট অপশান আছে। তবে অবশ্যই ডাক্তারের সুপারভিশন আপনাকে নিতে হবে, কনফার্ম হতে হবে, আপনার রোগ সম্পর্কে আপনাকে একটু বুঝতে হবে। আর যেহেতু এটা ছোঁয়াচে না, আমাদের আসলে এই সোরিয়াসিস বা সেতি রোগীর প্রতি আমাদের অনুভূতিটাকে আরও দৃঢ় করতে হবে। তাহলে কিন্তু এই রোগটা কোনো পেশেন্ট যিনি সাফারার তার কাছে কিন্তু এই জার্নিটা কিন্তু খুব বেশি কষ্টের হবে না। হ্যাঁ, আচ্ছা, সাইড মাহিদ একজন কোশ্চেন করেছেন, হোয়াট আর দ্য স্পেসিফিক টপিক্যাল ট্রিটমেন্ট ফর সোরিয়াসিস। আচ্ছা, স্পেসিফিক টপিক্যাল ট্রিটমেন্ট বলতে আমরা অনেক সময় সোরিয়াসিসের ক্ষেত্রে টপিক্যালি স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করে থাকি, অনেক সময় এমুলেন্ট ব্যবহার করে থাকি। এমুলেন্ট অর্থাৎ ময়শ্চারাইজার, যেমন লিকুইড প্যারাফিন অথবা সফট প্যারাফিন, যেগুলো ওগুলো ব্যবহার করে থাকি। আর স্টেরয়েড অনেক ধরনের স্টেরয়েড আছে, যেমন পটেন্ট স্টেরয়েড, বা মানে আমি বোঝাতে চাচ্ছি যে স্টেরয়েডের কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশান আছে, যে খুব বেশি মাত্রার, কম মাত্রার, এই ধরনের স্টেরয়েডগুলো আমরা ব্যবহার করি। এছাড়া অনেক সময় ক্যালসিনিউরিন ইনহিবিটরও আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ওকে, খুব ভালো লাগলো একটা। ওকে, ধন্যবাদ আপনাকে। তো আশা করি আজকে প্রোগ্রামে এই শ্বেতরোগ এবং সোরিয়াসিস সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি, এবং এটা হলে কি কি সমস্যা হতে পারে আর কি কি কুসংস্কার আমাদের মনে থাকে সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যে আজকের প্রোগ্রামটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। আর আসলে আজকে আর সময় নেই, তো আপনাদের যদি এই শ্বেতরোগ বা সোরিয়াসিস সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সবগুলো কমেন্টের প্রশ্নের জবাব পরবর্তীতে দিয়ে দেওয়ার। আর এছাড়া অতি অবশ্যই যে ফটোথেরাপি যদি কেউ ট্রিটমেন্ট নিতে চান এই শ্বেতরোগ বা সোরিয়াসিসের জন্য, তাহলে ইডব্লিউ ভিলা মেডিকাতে আমরা এই সার্ভিসটি কিন্তু প্রোভাইড করছি। হ্যাঁ, আর আরেকটা অফারের কথা একটু বলে নিতে চাই, যে এই লাইভ চলাকালীন কেউ যদি আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু আমাদের যে প্রথম যে কনসালটেশন ফিটা ওটা কিন্তু আমরা ফ্রি করে দিই। হ্যাঁ, তো আপনার যদি কেউ আপনার এই ধরনের ফটোথেরাপি নিতে আগ্রহী থাকেন, যাদের শ্বেতরোগ বা সোরিয়াসিস আছে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আজকে যেহেতু কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে, এবং এটা কিন্তু খুব বেশি কমনও একটা অসুখ। হ্যাঁ, সোরিয়াসিস এবং এই যে সেতি রোগ এটা কিন্তু খুব কমন, আমাদের সোসাইটিতে অনেক কমন একটা ডিজিজ। তো সবাই চেষ্টা করবেন যে এই লাইফটাকে অনেক বেশি শেয়ার করার, কারণ যাদের শ্বেত রোগ আছে বা সোরিয়াসিস আছে তারা কিন্তু এই ভিডিওটি দেখলে তাদের কিছুটা কনফিডেন্স ইমপ্রুভ করবে। এবং আমি এটা আরেকটা কথা হচ্ছে যে সোসাইটিরও একটা আসলে নলেজ ডেভেলপ করা দরকার, কারণ আমাদের এই যে যাদের ক্রনিক ডিজিজ, সোসাইটির অ্যাওয়ারনেস যতদিন না ডেভেলপ করছে, যারা সাফারার তাদের এই সাফারিংসটা কিন্তু আমরা যারা ট্রিটমেন্ট করি এই সাফারিংসটা কিন্তু আমরা একা কমাতে পারবো না। হ্যাঁ, কারণ যে লোকটার হয় বা যে মানুষের হয় সে সোসাইটিতেই বিলং করে। হ্যাঁ, সো ট্রিটমেন্টের সাথে সাথে সোশ্যাল অ্যাওয়ারনেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের মতো আজকের লাইভটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন। হ্যাঁ, আর আমি সবসময় বলি যে নিজের ত্বককে অনেক অনেক বেশি ভালোবাসবেন। ঠিক আছে।